সবাই যদি মেনশন করে ইনশাল্লাহ খুশি হব। আশা করি তোমাদেরও হেল্প হবে এবং তোমার বন্ধুটার হেল্প হবে। ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। ওকে, দেখো আমরা আজকে পড়বো দ্বারক নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দেখো কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহের, দেখো আমরা দ্বারক জিনিসটাকে সেটা আগে আমাদের বোঝা উচিত। তো আগে চলো আমরা দ্বারকটা নিয়ে একটু আলোচনা করি। চলো আমরা এখানে আগে একটা ক্লাস নেওয়া হয়েছিল, তারপর ওইখান থেকে একটু বোঝাই দেয়। দেখো আমরা দ্বারক, দেখো দ্বারক, আমরা দ্বারক বলতে কি বুঝি? একটা কিছু ধারণ করা, মানে সে কতটুক জিনিস ধারণ করতে পারে। ধরে নাও আমার কাছে একটা পানির গ্লাস আছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে পানির গ্লাস। এই গ্লাসের ভিতরে আমরা কি রাখতে পারি? পানি রাখতে পারি। সে একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ করতে পারে। এখন সে কি ধারণ করবে এটার ভিতরে? অবশ্যই কি তরল পদার্থ ধারণ করবে। তরল, যেহেতু আমরা এটা পানির গ্লাস বলছি, অবশ্যই কি করবে? সে পানি ধারণ করবে। এরকমই যে আমরা বৈদ্যুতিক ক্ষেত্রে বা স্থিতিশক্তির ক্ষেত্রে ধারক যে জিনিসটা বলি, সে কি করে? চার্জ ধারণ করে রাখে। কি করবে? সে চার্জ ধারণ করবে। চার্জ, চার্জ বা আদান, সে কি করে? আদান ধারণ করবে। দেখো এই যে দুইটা জিনিস সে ধারণ করতেছে, সে কিভাবে ধারণ করবে? দেখো এর জন্য আমরা একটা কিছু তৈরি করা লাগবে। তো এখন জিনিসটা হচ্ছে, দেখো আমরা কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যে, ধরো আমরা একটা পরিবাহী হতে পারে, এখানে একটা দাতব তার আছে, এখানে আরেকটা দাতব তার আছে, দাতব পাত আছে। এটা আমরা একটা পাত বলতে পারি, এটাও আরেকটা পাত বলতে পারি। এই দুইটা পাত কি আছে? একটা কাছাকাছি স্থাপন করা হয়েছে। এই দুইটা একদম একদম খুব সূক্ষ্ম এবং কি কাছাকাছি স্থাপন করা হয়েছে। এই পরিবাহের মধ্যবর্তী অন্তরক পদার্থ রেখে, ধরো এখানে আমরা অনেকগুলো অন্তরক পদার্থ রাখতে পারি, যেমন আমাদের কাঠ রাখতে পারি, তারপরে কাঁচ রাখতে পারি, তারপরে আদার্স অনেক কিছু আমরা রাখতে পারি। তো এই যে জিনিসগুলো যে রাখা হয়েছে, দেখো এই জিনিসগুলো যে রাখা হয়েছে, এই রাখে তারপর এইখানে কি করতে পারে? সে কি করতেছে? একটা সঞ্চিত শক্তি সঞ্চয় করে রাখতেছে। এই যে সঞ্চিত শক্তি রাখা বা সঞ্চয় করে রাখার যে কৌশলটা, সেই কৌশলকে বলা হয় আমাদের দ্বারক। তোমরা বাসা বাড়িতে দ্বারক সম্পর্কে জানো? তোমরা বাসা বাড়িতে সবাই, সবারই তো বাসায় ফ্যান থাকে, তাই না? সবারই বাসায় ফ্যান আছে। তো তুমি যদি ফ্যান খোলো, দেখবে একটা কি ক্যাপাসিটর নামক একটা কি থাকে, পদার্থ থাকে, যেটা তোমার কি ফ্যানের স্পিড বাড়াতে কমাতে সাহায্য করে। এখন কেন ওইটা কেন ওইখানে কি করে? সে কি করে রাখে? চার্জ সঞ্চিত করে রাখে। আচ্ছা আমাকে তো দেখা যাচ্ছে না, তো তোমরা অবশ্যই আবার দেখতে চাও অনেকেই। দাঁড়াও ক্যামেরাটা অন করে দেই। ওকে, দেখো এই আরেকটা কি করবে? সে কি করে? চার্জ সঞ্চিত করে রাখে। এখানে চার্জ যে বা আদান রূপে কি করে? শক্তি সঞ্চয় করে রাখে। এই যে শক্তিটা সঞ্চয় করে রাখার ফলে সে কি করে? যখন দেখো তোমাদেরকে ওই ফ্যানটা স্টার্ট বা চলমান করার জন্য সেই আদানটা কি করে? একটা শক্তি হিসাবে কাজ করে। আচ্ছা যারা ক্লাসে আছে একটু কষ্ট করে কমেন্ট করবা। আর সবকিছু আমার ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? দেখো আদানের যে সিম্বলটা, ধারকের যে সিম্বলটা আছে, সেই সিম্বলটা আমরা ব্যবহার করি। ধারকের সিম্বল বা প্রতীক। দেখো ধারকের প্রতীকটা আমরা এইভাবে ব্যবহার করি। প্রতীক, দেখো ধারকের প্রতীক সেটা কি? এরকম সমান চিহ্ন করে দুইটা টান দিবে, এটাকে আমরা কি বলি? ধারক বলি। ওকে, এখন আসে আমরা ধারকের ধারকত্ব দেখি। চলো
ধারকের ধারকত্ব। সবাই একটু সাথে সাথে লেখে নাও, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানি। দেখো, যে কোনো ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা, এখন আসো এইটা নিয়ে একটু বিস্তারিত একটু আলোচনা করি। এই জায়গায় আমাদের কি আছে, একটা পাত আছে। ধরো এই একটা পাত, এটা হচ্ছে একটা পাত, এটা ধরো আমরা A1 পাত, আর এটা হচ্ছে B পাত, দুইটা পাত। এইখানে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম, এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। সে কি করবে, এখানে ব্যাটারিটা একটা কি থাকে, ভোল্টেজ থাকে, বি ভোল্টেজ আছে। এইখান থেকে এই ব্যাটারি থেকে কি করবে, সে পজিটিভ চার্জ গুলা এই চার্জে গিয়ে হবে চার্জিত হবে, এবং এই পাতে কি হবে, চার্জিত হবে বা একটা আহিত করা হবে। এবং এইখান থেকে যে নেগেটিভ চার্জটা আছে, এইখান থেকে গিয়ে কি করে, এই বি পাতে আহিত করে। তো এই জায়গায় যে এই দুইটা স্থান তৈরি করা হইলো, এখানে আমরা কি নেগেটিভ চার্জে কি হয়েছে, আহিত হয়েছে। দেখো, এই যে পজিটিভ এবং নেগেটিভ মানে দুইটা পোল সৃষ্টি হয়েছে, যখন এদের মধ্যে একটা পোল সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা কি সৃষ্টি হয়, বিভব সৃষ্টি হয়। এখানে একটা বিভব সৃষ্টি হয় বা এই পাত দুইটা, কিন্তু এইটার মাঝখানে কি অন্তরক পদার্থ রাখা হয়েছে, বুঝতে পারছো? তো দেখো, এই যে চার্জ করা হয়েছে, এখানে আমাদের এখান থেকে যে পরিমাণ চার্জ যাচ্ছে, এখান থেকে যদি আমাদের কিউ পরিমাণ চার্জ যায়, এইখান থেকে কি প্লাসের কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, এবং এই দিক থেকে আমরা কি মাইনাসের কিউ পরিমাণ চার্জ কি করে যায়। দেখো, এই দুইটার চার্জ কি থাকে, সমান থাকে। তো এই যে প্রক্রিয়াটাকে বলা হয় আমাদের ধারক বা ধারকত্ব। এখান থেকে একটা ব্যাটারি বা এটাকে আমরা ডিসি সোর্স বলতে পারি, এটা হচ্ছে ডিসি সোর্স থেকে কি করতেছে, চার্জ গিয়ে এই জায়গায় আমাদের কি করতেছে, এই পাতে ধনাত্মক পাতে কি করতেছে, পজিটিভ চার্জ সঞ্চিত করতেছে, এবং নেগেটিভ পাতে কি করতেছে, নেগেটিভ চার্জ বা ইলেকট্রন সঞ্চিত করতেছে। এখানে গিয়ে কি করতেছে, ইলেকট্রন সঞ্চিত করে। তখন এদের মধ্যে যে একটা বিভব সৃষ্টি হয়, এইখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। এখন আসো, এখানে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য এবং কি সোর্সের যদি বিভব পার্থক্য সৃষ্টি হয়, তখন কি এই আদানটা আর কি করবে না, সঞ্চিত করবে না। এটা একটু মনে রাখবা। এখানে যদি তুমি বি নট ধরো, এখানে আদানের যদি আমরা কি বি নট ইকুয়াল কত, বি, যদি কখনো সমান হয়, তাহলে কি করবে না, সে আদান সঞ্চিত করবে না। এটুকু অবশ্যই একটু মনে রাখবা। বা এটা কি হয়ে যাবে, একদম নিরপেক্ষ হয়ে যাবে, তখন কি আর তড়িৎ প্রবাহ হবে না। ওকে, এইটুকু সবাই বুঝছো কিনা একটু জানিও, যেহেতু আমরা ধারক সম্পর্কে আলোচনা করব। তো এখন আসো ধারকের ধারকত্ব, সবাই বুঝতে পারছো? আচ্ছা, কে কে আছো ক্লাসে একটু বলো তো। দেখো, তাহলে আমরা কি করব, যে কোনো ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আদান জমা হয় এবং পাত দ্বয়ের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে, তাহলে ওইটাকে আমরা কি বলবো, ধারকত্ব বলবো। তো আমরা ধারকত্বকে প্রকাশ করা হয় সি দ্বারা। দেখো, ধরো আমরা, ধরো আমার কাছে এই যে দুইটা পাত আছে, এটা একটা পাত, এই আরেকটা পাত, দুইটা পাত, এদের মধ্যে কি করতেছে, আমরা একটা চার্জ স্থাপন হয়েছে, মানে ধরো আমরা কিউ পরিমাণ চার্জ কি হয়েছে, সঞ্চিত হয়েছে। তাহলে ধরে নাও এখান থেকে আমাদের কি কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হওয়ার ফলে সে কি করছে, বি পরিমাণ বিভব উৎপন্ন হয়েছে। তাহলে আমরা একটু চিন্তা করো, তাহলে আমাদের কি বি বিভবের জন্য সে কি করে, কিউ পরিমাণ চার্জ স্থাপন করে।
তার মানে একক বিভবের জন্য সে কতটুকু চার্জ বজায় রাখবে, তো অবশ্যই কি, তাহলে একক চার্জের জন্য সে বজায় রাখবে কি, কিউ বাই বি। তাহলে কিউ বাই বি, এই কিউ বাই বি কে আমরা কি বলবো, ধারকত্ব বা সি বলবো। সি ইকুয়াল টু কি, কিউ বাই বি। এইটুকু আমরা বলতে পারি। এটাই হচ্ছে আমাদের ধারক বা ধারকত্ব। এখন আসো, ধারকত্বের এককটা লাগবে। তো ফার্স্ট অফ অল আমাদের কি, একক, একক ধারকত্বর একক। তাহলে সি ইকুয়াল টু, আমরা কি, কিউ এর একক কি, চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর বিভবের একক কি, ভোল্ট। তাহলে আমরা কি লিখবো, কুলম্ব পার ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমরা ধারকের একক। তো সচরাচর আমরা ধারকের একক আমরা হিসাবে ব্যবহার করি, সেটা হচ্ছে কি, সি এর একক ব্যবহার করা হয় ফ্যারাড। ফ্যারাড, এটার একক ব্যবহার করা হয় ফ্যারাড। শুধু যে ফ্যারাড ব্যবহার করা তা না, তোমরা যদি দেখো বাসা বাড়িতে দেখবা, তাহলে সেটা ব্যবহার করা হবে কি, মাইক্রো ফ্যারাড। মাইক্রো ফ্যারাড, এইটুকু অবশ্যই মনে রাখবা। এটা অবশ্যই অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো, এগুলা তোমাদের এমসিকিউ এ আসতে পারে। টেক্সট অফ করবো কেমনে, হয়েছে সবার? তো চলো আমরা এইটা একটু নিয়ে আলোচনা করি। এটুকু আমাদের এখন
কখন থেকে আসে না? দেখো তাহলে আমরা কি পাইলাম, সি ইকুয়াল টু পাইতেছি যে এ এপসাইলন ডিভাইডেড বাই ডি, এ এপসাইলন ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে বেদনযোগ্যতা বা দ্বারকত্বর সম্পর্ক, বা এটা হচ্ছে আমাদের দ্বারকত্বর সূত্র। ওকে, সবাই কি বুঝছো? হুম, এখন কি শোনা যায়? বলো তো এখন শোনা যায় কিনা? এখন শোনা যায়? আল্লাহ, এটা আবার বুঝাইতে গেলে তো অনেক মাথা। আচ্ছা এইটুকু মনে রাখো, সূত্রটুকু মনে রাখো, পরে আবার দেখে নিও। হ্যাঁ, এইটুকু মনে রাখো। আর বাকিটুকু তুলে নিও খাতা থেকে। দেখো আমরা কি পাইলাম, সি ইকুয়াল টু এপসাইলন এ ডিভাইডেড বাই ডি। এখানে আমাদের কি কি আছে, এটা হচ্ছে আমাদেরকে দ্বারকত্ব, এটুকুই হচ্ছে দ্বারকত্ব। দেখো এটা হচ্ছে আমাদের দ্বারকত্ব। দেখো এখান থেকে আমাদের এপসাইলন মানে হচ্ছে কি বেদনযোগ্যতা, এপসাইলন হচ্ছে বেদনযোগ্যতা। এর মধ্যে আমরা একটা সম্পর্ক পড়েছিলাম মাধ্যমাঙ্ক এবং কি বেদনযোগ্যতার মধ্যে। তো দেখো আমরা মাধ্যমাঙ্ক এবং বেদনযোগ্যতার মধ্যে একটা সম্পর্ক, সেটা ছিল কে ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এইটাই হচ্ছে কে হচ্ছে আমাদের কি মাধ্যমাঙ্ক, কে হচ্ছে মাধ্যমাঙ্ক, এটা হচ্ছে আমাদের কি মাধ্যমাঙ্ক। দেখো দেখো এটা হচ্ছে মাধ্যমাঙ্ক, কে মাধ্যমাঙ্ক। তাহলে আমরা এখান থেকে কি এপসাইলনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। এখন যদি কেউ বলো এগুলো কই থেকে আসছে, যারা প্রাবল্যের ক্লাসগুলো করো নাই তাদের অবশ্য এই ক্লাসটা করা উচিত, কারণ এই সম্পর্কগুলো ওইখান থেকে আমরা পেয়েছি। তো এখন দেখো তাহলে আমরা এখানে কি এপসাইলন নটের পরিবর্তে কি লিখতে পারি, তাহলে দেখো সি ইকুয়াল টু কি এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই কত ডি স্কোয়ার, ও সরি ডি। এইখানে আসো, এই এপসাইলন হচ্ছে কি শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা, কে হচ্ছে মাধ্যমাঙ্ক, এ হচ্ছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে দূরত্ব, পাতদ্বয়ের দূরত্ব। এই যে এখান থেকে প্রত্যেকটা পাত যে আছে এই পাত দুইটার দূরত্ব হচ্ছে কত ডি, আর এ হচ্ছে কি প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল। ওকে, এইটুকু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, তাহলে হবে। এখন আসো, এ পর্যন্ত বুঝছো? চলো আমরা এখন আরেকটা জিনিস দেখি, যদি কখনো ডাইলেকট্রিক ফল বা কোনো একটা মাধ্যম থাকে বা এখানে একটা কোনো বাধা থাকে, সেইটা ধরো এটা হচ্ছে আমাদের কি কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট, এখানে আমাদের এটা হচ্ছে কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট, এবং কি এটার একটা পুরুত্ব আছে,
সেইখান থেকে এটার পুরুত্ব হচ্ছে টি। এবং এই পাত দুইটা কি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এটা ধরো আমরা একটা ব্যাটারি আছে, এদের মধ্যবর্তী দূরত্ব ডি হলে তখন আমাদের এই পাতের বা এই যে দ্বারকত্বটা কত হবে? তখন আমরা সি ইকুয়াল টু কি লিখতে পারবো? সি ইকুয়াল টু লিখতে পারবো এপসাইলন নট এ। আমরা আগে যে সূত্রটা ছিল সেম জিনিসটুকুই, শুধু নিচে একটু ডিফারেন্ট হবে, সেটা হচ্ছে ডি মাইনাসের টি ইন্টু 1 মাইনাসের 1 ডিভাইডেড বাই কে। এটা একদম মুখস্থ করে ফেললাম। সেটা কই থেকে আসছে এটা নিয়ে একটু মাথা ব্যথা করা দরকার নাই, একদম মুখস্থ করে ফেলবো। এখন আসো, এই মাধ্যমাঙ্কটা তো আমার দিয়ে দিবে। শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা আমরা জানি, এপসাইলন নটের মান জানি। এ হচ্ছে কি পাতের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে কি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর টি হচ্ছে কি এই যে জায়গায় যে একটা কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা পুরুত্বর জিনিস আছে, এই পুরুত্বটা দিয়ে দিবে। হয়তো বা বলতে পারে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এরকম কিছু বলে দিবে। ওকে, তো চলো আমরা এইটুকু গেল যে কোনো একটা মাধ্যমাঙ্ক যদি বা ডি পুরুত্বর কোনো একটা মাধ্যমাঙ্ক বিশিষ্ট একটা দেওয়া আছে বা টি পুরুত্বের, সেই ক্ষেত্রে আমার দ্বারকত্ব সূত্রটা হবে এফ সি ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাসের টি ইন্টু 1 মাইনাসের কত 1 বাই কে। এইটুকু মনে রাখলেই হবে। চলো আমরা দ্বারকের সংযোজন দেখি। তো দ্বারকটা আমরা কি করতে পারি? বিশেষ প্রক্রিয়ায় আমরা একাধিক কাজে ব্যবহারের প্রয়োজন। দেখো, বিশেষ কাজে একাধিক দ্বারককে একসাথে ব্যবহার করার প্রয়োজন হয়। ধরো আমরা একসাথে অনেকগুলো দ্বারক, ধরো আমার কাছে 50 ফ্যারাডের একটা দ্বারক প্রয়োজন, কিন্তু আমার কাছে দ্বারক আছে কি হচ্ছে একটা হচ্ছে 30 ফ্যারাড আর একটা আছে 20 ফ্যারাড। এখন কথা হলো আমরা এই দুইটা দ্বারক ব্যবহার করে আমার কি করা লাগবে? এই 50 ফ্যারাডটা তৈরি করা লাগবে। এটা তৈরি করতে আমরা দুইটা প্রক্রিয়া ব্যবহার করতে পারি, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে কি সমান্তরাল সংযোগ। তো এই জিনিসটাই আমাদের কি দ্বারকের সন্নিবেশ বা সমবায় বলে। দেখো, বিশেষ কাজে একাধিক দ্বারক একসাথে ব্যবহার করার প্রয়োজন হয় বা একাধিক দ্বারককে একত্রিত ব্যবহার করাকে দ্বারকের সংযোগ বা সমবায় সন্নিবেশ বলে। দ্বারকের সংযোগ, সমবায় বা সন্নিবেশ বলে যখন আমরা একসাথে ব্যবহার করব অনেকগুলা কি দ্বারক তখন। তাহলে দেখো আমাদের এই জিনিসটা থেকে কি পাইতেছে, একটা হচ্ছে কি দ্বারকের সমবায় দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি শ্রেণী সমবায়, আরেকটা হতে পারে সমান্তরাল সমবায়। এখন শ্রেণী সমবায়গুলো কিরকম এন্ড সমান্তরাল সমবায়গুলো কিরকম সেটা আমরা দেখব। এখন আসি আমরা তুল্য দ্বারকত্ব। এই তুল্য সম্পর্কে তোমরা হচ্ছে কি 9 10 পড়ে আসছো, এবং কি চলতরির চ্যাপ্টার যারা পড়ছো তারা তুল্য রোধ সম্পর্কেও পড়েছো। দেখো, দ্বারকের সংযোজন পরিবর্তনে যদি একটি মাত্র দ্বারক ব্যবহার করা হয়, ধরো আমার কাছে এই দুইটা দ্বারক ছিল, এই দুইটা দ্বারক ব্যবহার করে কি করছি আমরা 50 ফ্যারাডের একটা দ্বারক তৈরি করছি। তার মানে কি একটা দ্বারকই ব্যবহার করা হয়েছে, করলে সংযোগে বিভব পার্থক্য, এখানে বলছি কি বিভব পার্থক্য, এবং আদানের কোনো পরিবর্তন হয় না। এখানে আদানের কোনো পরিবর্তন হয় না, তাকে ওই সংযোগের তুল্য দ্বারক বলে। তুল্য দ্বারক বলে, কিন্তু আমার দ্বারকের দ্বারকত্ব চেঞ্জ হয়। বুঝতে পারছো? এখানে অবশ্যই মনে রাখবা তুল্য দ্বারকত্বের ক্ষেত্রে কি বিভব পার্থক্য এবং আদানের পরিবর্তন হবে না। ওকে, যারা আসো বুঝছো কিনা একটু বলো। ওকে, চলো আমরা দেখি শ্রেণী সংযোগ দ্বারক, শ্রেণী দ্বারকের শ্রেণী সংযোগ। দেখো, দ্বারকের শ্রেণী সংযোগের ক্ষেত্রে দ্বারকগুলো যে সংযোগে প্রথম দ্বারক, ধরো আমরা কি দ্বারকগুলো কি করব, এটা একটা দ্বারক আছে, এটা ধরো আমরা C1 দ্বারক, আরেকটা দ্বারক হচ্ছে C2 দ্বারক, এইটা আরেকটা দ্বারক আছে C3 দ্বারক। এই দ্বারকগুলোকে এমনভাবে সংযোগ করা লাগবে যে প্রথম দ্বারকের প্রথম পাতের সাথে প্রথম দ্বারকের প্রথম পাত, তাহলে এইটা হচ্ছে প্রথম পাত, এবং কি এটা হচ্ছে দ্বিতীয় পাত, হচ্ছে কি প্রথম দ্বারকের দ্বিতীয় পাতের সাথে দ্বিতীয় দ্বারকের প্রথম পাত। তাহলে আমরা কি চিন্তা করো, তাহলে এইভাবে সংযোগ করা লাগবে। এখানে সংযোগ করলাম, এই দ্বারকটাকে এইভাবে সংযোগ করলাম,
তো শ্রেণী মানে কি, এরকম করে আমরা অসংখ্য দ্বারক যুক্ত করতে পারি। এটা যদি C1 হয়, এটা C2, C3, C4, প্রত্যেকটা দ্বারক যুক্ত করা হয়েছে। এবং এই দ্বারকগুলোর সমন্বয়ে আমরা কি নতুন করে আরেকটা দ্বারক পাবো। ধরে নাও আমরা এই যে সবগুলা দ্বারকের সমন্বয় আমরা নতুন আরেকটা দ্বারক পাইতেছি, সেটা হচ্ছে আমাদের কি শ্রেণী সমন্বয় বা শ্রেণী সমবায় বা শ্রেণী তুল্য দ্বারক। দেখো এটাকে আমরা বলবো কি শ্রেণী সমবায়। তাহলে এই যে ক্ষেত্রে যে C1, C2, C3 এই দ্বারকগুলার আমরা দ্বারকত্ব কিভাবে বের করতে পারি। এখন আসো এই জায়গায় যদি আমরা একটা ব্যাটারির সাথে এটাকে যুক্ত করি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। প্রথম কথা হলো এইখানে যে ভোল্টেজ সোর্সটা আছে বি, এই প্রত্যেকটা দ্বারক পাত আমরা যদি কখনো রোধ বা দ্বারক শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে সেখানে কি হবে, ভোল্টেজটা ডিভাইড হবে, প্রত্যেকটার ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হবে। দেখো এই যে C1 যে দ্বারকটা আছে, এই দ্বারকের দুই প্রান্তের একটা ভোল্টেজ পাবো, এই দুই প্রান্তের একটা ভোল্টেজ, সেটা হচ্ছে কত V1, এবং C2 দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত আমাদের V2, এই C3 দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে কত B3, এবং C4 এর দুই প্রান্তের ভোল্টেজ কত, সেটা হচ্ছে B4। দেখো এই যে প্রত্যেকটার মাঝখানে কি B1, B2, B3, B4 প্রত্যেকটার ক্ষেত্রে বিভবটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা একটু চিন্তা করি, এদের ভিতরে যে পরিমাণ চার্জ আছে, এখান থেকে আমরা যে পরিমাণ চার্জ আছে, ধরো আমাদের কিউ পরিমাণ চার্জ আছে, এইখানেও সেম পরিমাণ কিউ চার্জ, এইখানেও সেম চার্জ, এইখানেও সেম চার্জ, এইখানেও সেম চার্জ। বুঝতে পারছো? তাহলে আমরা একটু চিন্তা করো তো, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা মোট বিভবটা কত, বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, B1 প্লাসের B2 প্লাস B3 প্লাস B4 ডট 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 ইনফিনিটি। দেখো আমি সরাসরি একবার সূত্র লেখা দিতে পারতাম। দেখো এইখানে এইটার সমন্বয়ে আমরা যে নতুন একটা দ্বারক পাইছি, সেই দ্বারকটার সাথে আমরা একটু বর্তনী এঁকে ফেলি। ধরে নাও আমরা এরকম একটা দ্বারক পাইছি, এটা অনেক বড় হয়ে গেছে দ্বারকটা, ধরো এটা একটা দ্বারক, সেই দ্বারকটা কত, সেটা হচ্ছে CS বা তুল্য দ্বারক। দেখো আমরা দ্বারকের সংজ্ঞা অনুসারে কি পড়ছি, CS ইকুয়াল টু আমরা কিউ বাই বি পড়ছি। দেখো তো এই ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, সেখানে কি চার্জ কি থাকবে, চার্জ সমান থাকবে, চার্জ সমান। দেখো চার্জ কি থাকবে, সমান থাকবে। ওকে, তাহলে আমরা এইটুকু যদি হয় সমান হয়, তাহলে এর ভিতরে Q1 চার্জ, এটার ভিতরে কিউ চার্জ, তাহলে আমরা প্রত্যেকটা দ্বারকের জন্য আমরা একটা করে পাবো না। তাহলে ধরো Q1 ডিভাইডেড বাই কত B1, এই C1 দ্বারকের জন্য আমরা C2 এর জন্য কত Q2 ডিভাইডেড বাই কত আসবে আমাদের, সরি Q ডিভাইডেড বাই B2, Q ডিভাইডেড বাই B2। এরকম করে আমরা যত সংখ্যক দ্বারকই আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি না কেন, সেম জিনিসটা আসবে। এবং এই যে জায়গায় যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সে আমরা কি থাকবে, একটা ভোল্টেজ থাকবে, বা এই যে তুল্য দ্বারকটা আছে এইখানেও কি চার্জটা থাকবে কত সমান, সেই কি কিউ পরিমাণ চার্জ থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, CS ইকুয়াল টু আমরা কিউ ডিভাইডেড বাই এইখানে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজের সমান, তাহলে আমরা বি। ওকে, তাহলে এখন দেখো আমরা বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, প্রত্যেকটার পরিবর্তে বি এর পরিবর্তে লিখতে পারবো কিউ বাই সিএস। এটার পরিবর্তে আমরা B1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই C1, এবং B2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, কিউ ডিভাইডেড বাই C2। এরকম করে আমরা প্রত্যেকটার পরিবর্তে আলাদা আলাদা মান লিখতে পারি। তাহলে দেখো এটার পরিবর্তে যদি আমরা কিউ ডিভাইডেড বাই কত যে CS লিখি, এটার পরিবর্তে লিখতে পারবো কত কিউ ডিভাইডেড বাই C1 প্লাসের কত, এটার পরিবর্তে লিখবো কিউ ডিভাইড বাই C2 প্লাস এটার পরিবর্তে কি কিউ ডিভাইডেড বাই C3 প্লাস ডট 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 ইনফিনিটি। দেখো সবগুলোতেই C1 কমন, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই CS ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই C1 প্লাসের কত 1 ডিভাইডেড বাই C2 প্লাস 1 ডিভাইডেড বাই C3। তাহলে আমরা তুল্য দ্বারকের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের তুল্য দ্বারকের সূত্র হচ্ছে এটুকু। সো বুঝছো কে কে বলো তো।